হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 14 নম্বর অঙ্কের সেট। আর অঙ্কগুলি সম্পূর্ণ বেসিক পদ্ধতিতে করানো হবে। এর পাশাপাশি যে শর্ট ট্রিক্স হয় সেগুলি এখানে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর অঙ্কগুলি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো 71 থেকে অঙ্কগুলি শুরু হবে। দেখো নিচের ব্যতিক্রমগুলির মধ্যে কোনটি 18 দ্বারা বিভাজ্য। 4টি অপশান দিয়ে দিয়েছে, তাহলে আমরা কীভাবে করবো এটা? প্রত্যেকটাকে ভাগ করে করে দেখবো কি যে 18 দিয়ে ভাগ যাচ্ছে কি না। না, এভাবে করবো না। কীভাবে করবো দেখো, 18-র বিভাজ্যতা এর নিয়ম আছে যে 18 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ যাবে কিনা তার নিয়ম আছে। দেখো 18 এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি? 2 গুণ 9। এবার 2-এর বিভাজ্যতার আলাদা নিয়ম, 9-এর বিভাজ্যতার আলাদা নিয়ম। 9-এর বিভাজ্যতার নিয়ম হচ্ছে সবকটা ডিজিটের যোগফল 9 অথবা 9-এর ভাগ যাবে এমন কোনো সংখ্যা হবে। মানে 9 হতে পারে ভাগ, সবকটা ডিজিটের যোগ 9 হতে পারে, 18 হতে পারে, 27 হতে পারে, মানে 9 দিয়ে ভাগ যাবে। এটা হচ্ছে 9-এর নিয়ম। আর 2-এর নিয়ম কি? লাস্টে যে সংখ্যাটা থাকবে সেটা 2 দিয়ে ভাগ যাবে। তো এটা 2-এর নিয়ম, এটা 9-এর নিয়ম বললাম। এবার অপশানগুলি দেখো, লাস্টে কত 6 আছে, 2 দিয়ে ভাগ যাবে। লাস্টে 6 আছে, 2 দিয়ে ভাগ যাবে। লাস্টে 6 আছে, 2 দিয়ে ভাগ যাবে। লাস্টে 3 আছে, 2 দিয়ে ভাগ যাবে না। আচ্ছা, এখানে প্রশ্নটা দেখো ভালো করে একবার। ব্যতিক্রমগুলির মধ্যে কোনটি 18 দ্বারা বিভাজ্য নয় মানে ভাগ যাবে না। তো একটু আগে কী বললাম? 2-এর বিভাজ্যতার নিয়ম হচ্ছে লাস্টের সংখ্যাটা, লাস্টের ডিজিটটা 2 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো আমরা 9-এরটা ব্যবহার করতেই হলো না, 2-এরটা দিয়েই পেয়ে গেলাম। এই যে লাস্টে 3, এটা 2 দিয়ে ভাগ যাবে না, তার মানে অপশান ডি সঠিক উত্তর। এবার যদি না মিলতো, মানে এখানে 3-এর জায়গায় যদি 2 দিয়ে ভাগ যেত এমন কোনো সংখ্যা থাকতো, তাহলে আমরা 9-এরটাও দেখতাম যে প্রত্যেকটা ডিজিট যোগ করে দেখতাম যে 9 দিয়ে ভাগ যায় কিনা। তো এখানে অতটা করতে হলো না, অপশান ডি সঠিক উত্তর। এরপরে 72-এর দাগেটা দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে সংখ্যাটি 24, 32, 36 ও 54 দ্বারা বিভাজ্য। তো দেখো প্রথমে আমরা যেভাবে করি লসাগু করব। 24, 32, 36, 54। 24, 32, 36, 54 এর লসাগু করব। তো প্রথমে দেখো 2 দিয়ে যাবে, 2 দিয়ে 12, 16, 18, 27। আবার 2 দিয়ে যাবে, 2, 6, 12, 2, 8, 16, 2, 9, 18, 27 থাকলো। এবার যাবে 3 দিয়ে, 3, 2, 6, 8, 3, 3, 9, 3, 9, 27। আবার 3 দিয়ে যাবে, 2, 8, 1, 3। এবার যাবে 2 দিয়ে, 2 1 2, 2 4 8, আর এদিকে থাকলো 3। আর যাবে না। এবার দেখো লসাগু মানে কি, প্রত্যেকটা গুণ করব। এই প্রত্যেকটা যদি গুণ করা হয় তাহলে আমাদের এখানে আসবে 864। এটা পেলাম লসাগু। এটা কি আসলে কি? এটা দেখো বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যার সঙ্গে 5 যোগ করলে সংখ্যাটি এইগুলো দিয়ে ভাগ যাবে। মানে কি, এই যে সংখ্যাটা পেলাম এটা 5 যোগ করার পরের সংখ্যাটা, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যাটা চেয়েছে এমন একটা সংখ্যা যার সাথে 5 যোগ করার পরে এই সংখ্যাটা দিয়ে ভাগ যাবে। তাহলে এর থেকে যদি 5 কমিয়ে দিই তারপরে, তো দেখো 864 থেকে 5 কমিয়ে দিলে কত হবে? 859। এবার পেয়ে গেলাম সংখ্যাটা। এবার দেখো অঙ্কের দিকে দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে, ক্ষুদ্রতম সংখ্যাটা পেলাম 859, এর সাথে 5 যোগ করলে কত হবে? 864। তাই তো পেলাম 864। 864 কি 864 ভাগ করলে মিলে যাবে, তার মানে উত্তর হলো 859, অপশান বি। এরপরে 73-এর দাগেটা দেখো, তো সরল দিয়েছে 1/30, 1/42, 1/56, এভাবে 1/110 পর্যন্ত। এর যোগফল কত? তো দেখো এটা যদি আমরা ভালো করে দেখি, এই যে 30 লাস্টে নিচে, এটা আমরা কীভাবে করতে পারি? 1/5 গুণ 6। তারপর এটা কী করতে পারি? 1/6 গুণ 7, তাই তো 42, 6 7 42, 5 6 30। এবার দেখো 1/7 হলো 7 গুণ 8, 7 8 56। 1/8 9 72, 1/9 গুণ 10 90, 1/10 গুণ 11,
110, এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো তোমরা মনে করো এই স্ট্রাকচারটা আমরা কী বলেছিলাম, যে প্রথমের এই সম্পূর্ণ অংশটার এই প্রথমের টুকু নেবে শুধু 1/5, আর লাস্টের সম্পূর্ণ অংশটার লাস্টের টুকু, প্রথমের অংশটার প্রথমের টুকু, লাস্টের অংশটার লাস্টের টুকু বিয়োগ করবে। তাহলে কী থাকছে এখানে 1/5 বিয়োগ 1/11 বিয়োগ করলাম। আর নিচে কি থাকবে, প্রত্যেকটা সংখ্যার মধ্যে যে গ্যাপ, দেখো 5 থেকে 6-এর গ্যাপ 1, 6 থেকে 7-এর গ্যাপ 1, মানে প্রত্যেকটির গ্যাপ 1 করে, নিচে লিখবো 1, এইটুকুই। নিচে 1 মানে শুধুমাত্র এইটুকু করলেই হবে। 5 আর 11 লসাগু হচ্ছে 55, আর দেখো 5 11 55, 11 5 55, মানে 11 বিয়োগ 5 6, 6/55 সঠিক উত্তর, অপশন ডি সঠিক উত্তর। এরপরে 74-এর দাগেটা দেখো, x = 1/√2 + 1 হলে x + 1 এর মান কত। তো দেখো এরকম আছে, তো তোমাদের আগেও বলেছিলাম যে নিচে রুট রাখার কোনো নিয়ম নেই, নিচে রুট রাখা যাবে না। তাহলে নিচে রুটটা কীভাবে তুলব, দেখো যে সংখ্যাটা থাকবে তার উল্টো সংখ্যা দিয়ে। এখানে দেখো √2 + 1 আছে, আমরা কী করব, √2 - 1 দিয়ে গুণ করব, √2 - 1, নিচেও একবার গুণ করব, ওপরেও একবার গুণ করব, এরকম করব। এবার যদি ভালো করে দেখি a + b a - b, এটা কার সূত্র, a এর স্কোয়ার - b এর স্কোয়ার। √2 এর যদি স্কোয়ার করি তাহলে আমরা পাবো শুধু 2, 1-এর স্কোয়ার করলে পাবো 1, 2 বিয়োগ 1, এটা পেয়ে গেলাম। এবার দেখো ওপরে কী থাকছে, √2 বিয়োগ 1, এটা থাকছে। তাহলে এখান থেকে পেলাম কি আমরা, √2 বিয়োগ 1/1, এটা পেলাম। এবার দেখো উত্তরে আমাদের কী চেয়েছে, উত্তরে চেয়েছে x + 1, মানে এই যে মানটা পেলাম এটা কিন্তু x এর মান, এর সাথে 1 যোগ করতে হবে, সেই মানটা চেয়েছে। তো নিচে 1 রাখা মানে কি, কিছুই নয়, √2 বিয়োগ 1 যোগ 1, এইটুকুই। তাহলে দেখো -1 + 1 কেটে গেল, থাকলো হচ্ছে শুধুমাত্র √2, এটাই উত্তর, √2, অপশন বি। এরপরে দেখো 75-এর দাগেরটা, 100টি সংখ্যার গড় 35 হিসাব করা হয়, কিন্তু পরবর্তীতে লক্ষ্য করা হয় যে একটি সংখ্যা 53-এর স্থানে 83 ধরা হয়েছে, তাহলে সঠিক গড় কত। তো দেখো এর একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে ডেভিয়েশন রুল। তো এত নিয়ম মনে রাখার তোমাদের দরকার নেই, নিয়মের নাম মনে রাখার দরকার নেই, শুধু তোমরা নিয়মটা শেখো। দেখো আমরা প্রথমে কি দেখব, যে আসল সংখ্যাটা কত। দেখো এখানে বলেছে একটি সংখ্যা 53-এর স্থানে, 53-এর বদলে 83 লিখেছে, তার মানে আসল সংখ্যাটা কত, আসল সংখ্যাটা 53 ছিল, এর বদলে 83 লিখেছে। তাহলে যেটা আসল সংখ্যা হবে তার আগে দেবো প্লাস, +53, আর যেটা ভুল করে লিখেছি তার আগে দেবো -83, এটাই বলেছে। 53-এর স্থানে 83 লিখলাম, এটা লিখলাম। এবার কি করব, মোট কতগুলি সংখ্যা দেখো, 100টি সংখ্যা বাই 100, এই যে এটা করলাম, এটা থেকে আমরা কী পাবো, এই যে 53-এর বদলে যে 83 লিখলাম, এইটুকুর ফলে যে গড়টা বৃদ্ধি বা হ্রাস পাবে সেইটুকু আমরা পাবো, আমরা কিন্তু এখানে সম্পূর্ণ গড়টা পাবো না। তাহলে দেখো এখানে +53 -83 কত হবে, -30, -30 ভাগ 100, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, থাকলো কি -0.3, -0.3, এটা পেলাম। এই যে 53-এর বদলে 83 লিখলো তার জন্য কত বাড়লো। এবার আমাদের উত্তরে চেয়েছে কি সঠিক গড় কত, তাহলে আসলে গড় তখন বেরিয়েছিল কত, 83 ধরার ফলে 35 বেরিয়েছিল, কিন্তু আসল 35 নয়, 35 থেকে 0.3 কম, এই যে মাইনাস বেরোলো তাই কম। তাহলে 35 থেকে যদি 0.3 বিয়োগ করি তাহলে কত পাবো, 34.7, সঠিক গড় হচ্ছে 34.7, এটাই উত্তর, অপশন বি। এরপরে 76-এর দাগেটা দেখো, একটি স্কুলের ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 5:3, যদি 50 জন স্কুল ছাত্র ছেড়ে চলে যায় এবং 50 জন ছাত্রী নতুন আসে, তবে অনুপাত হয় 9:7, স্কুলের কতজন ছাত্র ছিল। তো যে কোনো একটা অনুপাতের সাথে আমরা x ধরে নেব, প্রথমেরটা হিসেবে ধরলাম 5x আর 3x, এটা ধরলাম। এবার দেখো 50 জন ছাত্র স্কুল ছেড়ে চলে যায়, এখান থেকে 50 জন চলে যায় মানে -50, আর 50 জন ছাত্রী নতুন আসলো মানে যোগ হলো, এর ফলে অনুপাত দাঁড়ায় 9:7, 9/7। এখান থেকে আমরা এক্সের মান বের করব। তো দেখো 7 5 35x বিয়োগ 5 7 35, 350,
9 3 27x যোগ 9 বাজে 45, 450 এইটুকু পেলাম। এবার 35x থেকে 27x বিয়োগ করলে আমরা পাবো 8x সমান 450, এই বিয়োগটা দিয়ে গেলে প্লাস হয়ে যাবে। 450 আর 350 কত হবে? 800। 8x সমান পেলাম 800, x সমান কত পাবো? 800/8 মানে 100, এক্সের মান পেলাম 100। উত্তরে আমাদের কী চেয়েছে? বলেছে স্কুলে কতজন ছাত্র ছিল। কতজন ছাত্র? ছাত্র আমরা কী ধরেছিলাম? 5x এরা ছিল। তাহলে এক্সের মান যদি 100 হয়, 5xের মান কত হবে? 5 গুণ 100 মানে 500। ছাত্র ছিল 500, এটাই উত্তর, অপশন সি। এরপরে 77-এর দাগেরটা দেখো, বলেছে 50-এর কত শতাংশ 2? আমরা ধরলাম 50 এর এক্স শতাংশ। শতাংশ মানে কি নিচে একটা 100 যাবে, x%, এটা হচ্ছে 2। তো দেখো 50 2 100, এক্স সমান হচ্ছে 4, 2 গুণ 2 4, তার মানে 50-এর 4% হচ্ছে 2, এটাই উত্তর, অপশন সি। এরপরে 78-এর দাগেরটা দেখো, নিশা টাকায় 2টি এবং টাকায় 3টি করে 2 রকমের কমলালেবু সমসংখ্যক কেনে। মোটের ওপর 20% লাভ করতে সে প্রতি ডজন কত টাকায় বিক্রি করবে? দেখো উত্তর যেহেতু ডজনে চেয়েছে, তাই আমরা প্রত্যেকটি ডজনে বের করব। টাকায় 2টি কেনে মানে কি 1 টাকায় কেনে 2টি, তাহলে ডজন কত হবে? দেখো 2টির দাম হচ্ছে 1 টাকা, একটির দাম কত? ডজন মানে 12টা, 12টির দাম কত? ইন্টু 12 মানে 6 টাকা, এটা পেলাম 6 টাকা 1 ডজনের দাম। পরেরটা দেখো, টাকায় 3টি কেনে, 3টির দাম হচ্ছে 1 টাকা, একটির দাম কত? 12টির দাম কত? 4 টাকা, 4টি পাবো, সরি 4 টাকা পাবো, টাকা। তাহলে মোট কত টাকা হলো? 6 আর 4-এ 10 টাকা, 10 টাকা হলো। পরের লাইনে কী বলেছে? মোটের ওপর 20% লাভ করতে হলে। 20% লাভ মানে কি? যদি সংখ্যাটা থাকে 100, 20% লাভ মানে 120 হবে। এবারে যে 10 টাকা পেলাম, এটা কিসের মান? এই যে এইটার মান, 100-র মান। 100-র মান হচ্ছে 10 টাকা, তো আমরা লিখব 100 সমান 10, একে কত? আর 120 মানে 20% লাভ করতে হলে কত? 120-র মান কত? 120, দুটো শূন্য আর দুটো শূন্য কেটে গেল, থাকলো কত? 12 টাকা। 12 টাকা, কিন্তু এটা কি উত্তর? এটা উত্তর নয়। কেন উত্তর নয়? দেখো বলেছে কি সে প্রতি ডজন কত টাকায় বিক্রি করবে, প্রতি ডজন। এখানে আমরা যে 6 আর 4 যোগ করলাম, এটা কত ডজন ছিল? এই যে এখানে 12টা ধরলাম 1 ডজন, এখানে 12টা ধরলাম 1 ডজন, 2 ডজনের দাম ছিল, কিন্তু উত্তরে কিন্তু আমাদের চেয়েছে 1 ডজনের দাম কত। তাহলে দেখো 12/2, 1 ডজনের দাম বেরিয়ে যাবে 6 টাকা, এটাই উত্তর, অপশন এ। এরপরে 79 দাগেরটা দেখো, একজন ব্যবসায়ী পণ্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 10% বেশি লিখে রাখে। সে যদি পণ্যগুলি 10% ছাড়ে বিক্রি করে, তবে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? তো দেখো আমরা ধরলাম যে জিনিসটার ওপরে 100 টাকা লিখে রেখেছে। 100 টাকা লিখে রাখার পরে ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 10% বেশি লিখে রেখেছে, সরি এটা হচ্ছে কিনে নিয়ে আসলে এই টাকাটা, আর লিখে রেখেছে কত? 10% বেশি, মানে 110 টাকা লিখে রেখেছে। দোকানদার 100 টাকা কিনে নিয়ে আসলো, 10% বেশি মানে 110 টাকায় লিখে রাখলো জামার ওপরে বা যে কোনো জিনিসের ওপরে। যদি সে পণ্যগুলি 10% ছাড়ে বিক্রি করে, ছাড়ে মানে কি? দোকানে যাওয়ার পরে জিনিসের উপর যে দামটা লেখা থাকে, তার উপরে তো ছাড় দেওয়া হয়। তাহলে দেখো লেখা আছে 110 টাকা, এর উপর 10% ছাড়ে বিক্রি করছে, 10% ছাড় মানে কত? 90/100, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, 9 11 99, তার মানে 99 টাকা বিক্রি করলো। তবে তার কত শতাংশ ক্ষতি বা লাভ হবে? তো দেখো জিনিসটা কিনে নিয়ে এসেছিলো ক টাকায়? 100 টাকায়, লাস্টে বিক্রি করলো কত টাকায়? 99 টাকায়, তাহলে 1 টাকা ক্ষতি। যেহেতু 100-র ওপরে ক্ষতি হয়েছে, তাই 1% ক্ষতি, তাহলে উত্তর হচ্ছে অপশন বি। এরপরে 80 দাগেরটা দেখো, 1 টাকার 1 মাসের সরল সুদ 1 পয়সা হলে বার্ষিক সুদের হার কত? তো আমরা কি জানি? চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে আই মানে হচ্ছে সুদ সমান PRT/100, কিন্তু এই যে সূত্রটা এটা হচ্ছে বছরের জন্য। এবার দেখো বছরের হিসাবে যদি ধরি, তাহলে মূলধন তো 1 টাকা আছে, 1 টাকাই থাকবে, মূলধন মানে হচ্ছে পি, 1 টাকা থাকবে, 1 টাকাই থাকবে। আর কি? আর সুদের হারটা আমাদের বের করতে হবে। টাইম দেখো 1 মাসের বলেছে, 1 মাসটা আমরা যদি বছরে করতে চাই তাহলে কীভাবে করবো?
1/12 বছর, 1/12 বছর মানে 1 মাস, 1/12 বছর লিখতে পারি। এবার দেখো আয় জানতে হবে, আয় মানে কি? সুদ। সুদ দেখো বলেছে সরল সুদ হচ্ছে 1 পয়সা। এই যে প্রত্যেকটা ধরলাম আমরা, এই যে 1 টাকা, টাকা আছে, বছর আছে, এগুলো কিন্তু সমান। কিন্তু এই যে আয় মানে সুদ, সুদটা দেখো পয়সায় দেওয়া আছে, তাহলে এটা টাকায় করতে হবে। কীভাবে করব? 1 পয়সা মানে কি? 1/100 টাকা। এবারে আমরা সব কটা পেয়ে গেলাম। এবার শুধু বসিয়ে দেবো, সুদ মানে কি? 1/100 সমান পি 1 টাকা। আর আরটা বের করতে হবে, টাইম। টাইম কত? 1/12, 1/12 ভাগ 100, এইটুকু। এবার এখান থেকে আর এর মানটা বের করলেই উত্তর বেরিয়ে যাবে। তো দেখো 100 100 কেটে গেল, আর সমান হচ্ছে 12%। এই যে 12%। তো অপশান সি সঠিক উত্তর। এরপর 81 দাগেটা দেখো, কোনো মূলধন বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 1352 টাকা হয়, তবে মূলধন কত? তো আমরা এখানে সুদের হারটা নিয়ে কাজ করব। সুদের হার 4%। 4% মানে কি? 4/100। কাটাকাটি করে দেখো, 4 1 4, 4 25 100, মানে কি পেলাম? 1/25। আর আমরা কি বলেছিলাম, নিচে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে আসল, উপরে যেটা থাকবে সেটা হচ্ছে সুদ। তাহলে সুদ পেলাম 1, আসল পেলাম 25। তাহলে সুদ প্লাস আসল দুটো মিলিয়ে কত হবে? সুদ প্লাস আসল হবে 25 যোগ 1 মানে 26। এবার আমরা লিখব, দেখো এক জায়গায় লিখব আসল, আর এক জায়গায় লিখব সুদ প্লাস আসল। তাহলে আসল কত? 25, সুদ প্লাস আসল মিলিয়ে কত? 26। এটা হলো প্রথম বছরে। আর টাইম কত বলেছে এখানে? 2 বছর, তাই দুবার লিখব। আর দুবার লেখাও যা মানে যা এর পাওয়ারে স্কোয়ার করে দাও তাই। যখন পার্সেন্ট একই থাকে প্রতি বছরে, তখন যত বছর বলবে পাওয়ারে সেটা বসাবে। এবার যদি পার্সেন্ট আলাদা থাকে তখন নিচে নিচে বসাতে হবে। তো দেখো 25 স্কোয়ার 625, 26 স্কোয়ার 676। তাহলে 625 থেকে 676 থেকে 625 বিয়োগ করলে কত পাবো? 5 আর 1 6, 2 আর 5 7, 51। এটা কি? এটা হচ্ছে সুদ। 51 পেলাম সুদ। এবার আমরা অঙ্কের দিকে আসবো। কী কী দিয়েছে দেখো, মূলধন 4% চক্রবৃদ্ধি সুদের হারে বছরে 1352 টাকা হয়। 1352 টাকা হয় মানে কি? সুদ আসল মিলিয়ে 1352 টাকা হয়। এখানে সুদ আসল কত? 676। তাহলে 676 সমান 1352। একে কত? আর উত্তরে কী চেয়েছে? বলেছে মূলধন কত। তো এটা বের করার কোনো দরকারই ছিল না আমাদের। 652 মান বের করতে হবে। মূলধন তো এটাই 652, 676 ইন্টু 625। তো দেখো 2 দিয়ে কাটাকাটি যাবে, 676 2-এ 1352। তো 625 দিয়ে কত হবে? 6 দিয়ে 1200, 1250। আসল হচ্ছে 1250। এটাই উত্তর, অপশন ডি। এরপরে 82 দাগেটা দেখো, এ প্লাস বি একটি কাজ একা সম্পূর্ণ করে, একা একা 25 দিন আর 20 দিনে করতে পারে। তারা একসঙ্গে 5 দিন কাজ করলে কত অংশ কাজ বাকি থাকবে? তো দেখো দুজনে মিলে যদি করে তাহলে 1/25 যোগ 1/20। লসাগু কত হবে? লসাগু এখানে হবে 100। তাহলে 25 4 100, 4 থাকলো, 20 5 100, 5 কত হলো? 9/100। এটা হয়ে গেল। এবার কি বলেছে? তারা একসঙ্গে 5 দিন করলো। একসঙ্গে 5 দিন করলো মানে কি? ইন্টু 5, 5 20 100, 9/20। 9/20 অংশ করলো। মোট কাজ যদি 20 হয়, তার মধ্যে 9 ভাগ করলো। উত্তরে আমাদের চেয়েছে কত অংশ কাজ বাকি থাকলো। 20 ভাগের মধ্যে 9 ভাগ করে ফেললো, বাকি থাকবে কতটা? 20 ভাগের মধ্যে 11 ভাগ। মোট কাজ যদি 20 হয়, তার মধ্যে 9 অংশ করে ফেললে, তাহলে বাকি থাকলো কত? 20 বিয়োগ 9 মানে 11। কতর মধ্যে? 20-র মধ্যে। 11/20, এটাই উত্তর, অপশান এ। এরপরে 83 দাগেটা দেখো, এ বি সি 3টি পাইপ একসঙ্গে একটি চৌবাচ্চা ভর্তি করে 6 ঘন্টায়। যদি 3টি পাইপ একসঙ্গে 2 ঘন্টা চলার পর সি পাইপটি বন্ধ করে দেওয়া হয়, তবে এ ও বি পাইপ বাকি অংশ ভর্তি করে আরও 7 ঘন্টা নেয়, তবে সি পাইপ একা কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি করবে? তো দেখো এ বি সি তিনজন মিলে করছে 6 ঘন্টা, 1/6 লিখলাম, 6 ঘন্টায় করছে। যদি 3টি পাইপ একসঙ্গে 2 ঘন্টা চালানো হয়, তাহলে 2 ঘন্টা চলছে মানে
ইন্টু 2, 2 3 6, 1/3 হলো। 2 ঘন্টা চালানোর পরে 1/3 অংশ হলো। চালানোর পর সি নলটি বন্ধ করে দেওয়া হলো। তাহলে এই যে এই কাজটা 1/3, এটা কিন্তু তিনজন মিলেই করলো। এ প্লাস বি প্লাস সি, তিনজন মিলেই কিন্তু 1/3 অংশ করলো। এরপরে সি বন্ধ করে দেওয়া হলো। তাহলে বাকি যে কাজটা থাকছে, তাহলে এটা কে কে করবে? মোট 3 ভাগ যদি কাজ হয়, তার মধ্যে 1 ভাগ তিনজন মিলে করলো। বাকি থাকছে কত ভাগ? 2 ভাগ থাকছে 3 ভাগের মধ্যে। এই অংশটা কে করবে? দেখো সি পাইপ বন্ধ করে দেওয়া হলো। তাহলে বাকি যে দুজন আছে, এ আর বি, এরা দুজনই করবে এই কাজটা। বন্ধ করে দেওয়া হলো, তবে এ ও বি পাইপ বাকি অংশ ভরতে 7 ঘন্টা সময় নেয়। তো দেখো এই যে 2/3 বেরোলো, এটাই তো বাকি অংশ। এখানে 2/3 অংশ বেরোলো, এখানে বলেছে 7 ঘন্টা। তাহলে 2/3 অংশ ভর্তি করে 7 ঘন্টায়। এক অংশ কতই ভর্তি করবে? 7 গুণ 3/2, 21/2। এটা কে কে করবে? এ প্লাস বি, এক অংশ বা সম্পূর্ণ অংশ করতে পারে। এবার দেখো আমরা কিন্তু এখানে কি পেলাম? এই যে 6, তিনজন মিলে করেছিল 6 ঘন্টায়, আর সি বাদে মানে এ আর বি মিলে করবে 21/2 বা 2/21 ঘন্টায়। আর উত্তরে আমাদের চেয়েছে কি? সি পাইপ একা কতক্ষণে ভর্তি করবে। তো দেখো এ প্লাস বি প্লাস সি, এটা থেকে যদি এ প্লাস বি বিয়োগ করে দিই, তাহলে কত পাবো? এ প্লাস বি প্লাস সি থেকে এ বি যদি বিয়োগ করি, তাহলে পাবো শুধুমাত্র সি, আর সি এর মানটাই চেয়েছে। তাহলে এ প্লাস বি প্লাস সি, তিনজন কত ছিল? 1/6 বিয়োগ এ প্লাস বি মানে কত পেলাম আমরা? 21/2, মানে 2/21, এটা পেলাম। তো এবার তো বিয়োগ করলে কত হবে? 6 আর 21-এর লসাগু হচ্ছে 42, 6 7 42, 21 2 42, মানে 5/42 অংশ। উত্তরে আমাদের চেয়েছে কি? কত ঘন্টা? তো অংশটাকে উল্টে দিলেই ঘন্টায় আসবে, মানে 42/5। কাটাকাটিগুলো দেখো, 5 8 40, 5 4 20। তো আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে দেখো কোথাও। এখানে দেখো 21 2 42 আর 2 2 4, এখানে 2 নয়, শুধু 4 হবে। তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে 3, 3/42 হলো। কাটাকাটিগুলো দেখো, 3 14 42, মানে 1/14 অংশ। এটা উল্টে দিলে ঘন্টা আসবে 14 ঘন্টা। এটাই উত্তর, 14 ঘন্টা। অপশন এ সঠিক উত্তর। এরপরে 84 দাগেরটা দেখো, একটি ট্রেন 10 কিমি দূরত্ব অতিক্রম করে 12 মিনিটে। ট্রেনটির গতিবেগ 5 কিমি প্রতি ঘন্টা কমে সমান দূরত্ব যেতে কত সময় লাগবে? তো দেখো শুধু প্রথমের লাইনটা পড়ো, একটি ট্রেন 10 কিমি দূরত্ব অতিক্রম করে 12 মিনিটে। তাহলে এর গতিবেগটা আমরা পেয়ে যাবো এখান থেকে। দেখো 12 মিনিটে অতিক্রম করে 10 কিমি, 1 মিনিটে কত? 60 মিনিটে কত? ইন্টু 60, 12 5 60। তার মানে এর গতিবেগ কত পেলাম? 10 গুণ 5, 50 কিমি প্রতি ঘন্টা। 50 কিমি প্রতি আওয়ার, এটা পেলাম গতিবেগ। পরের লাইনে এবার পড়ো, ট্রেনটির গতিবেগ 5 কিমি কমিয়ে। তাহলে গতিবেগ হচ্ছে 50 কিমি প্রতি ঘন্টা, 5 কিমি কমিয়ে দিলাম, তাহলে গতিবেগ কত হবে? 50 বিয়োগ 5, মানে 45 কিমি প্রতি ঘন্টা। এই বেগটাতে দেখো 5 কিমি প্রতি ঘন্টা কমে সমান দূরত্ব যেতে কত সময় লাগবে? তো দূরত্ব কত ছিল আমাদের? 10 কিমি কিন্তু ছিল, দূরত্ব 10 কিমি ছিল। আর গতিবেগটা আগে ছিল 50 কিমি প্রতি ঘন্টা, কমার পরে 45 কিমি প্রতি ঘন্টা হলো। এবার দেখো এই যে কিমি পার আওয়ার, এর মানেটা কি? 45 কিমি প্রতি ঘন্টা, মানে 45 কিমি যায় 1 ঘন্টায়। তো দেখো 45 কিমি যায় 1 ঘন্টা, মানে 60 মিনিটে লিখতে পারি। 45 কিমি যায় 60 মিনিটে, 1 কিমি কত যাবে? আর বলেছে কি সমান দূরত্ব, মানে আগের দূরত্ব ছিল 10 কিমি, এই দূরত্বের যেতে কত সময় লাগবে? 10 কিমি যেতে কত সময় লাগবে? 45 ইন্টু 10, 15 3 45, 15 4 60, 40/3। 40/3 মানে কত? 3 13 39, 13 মিনিট। আর কি আসছে দেখো, অপশানগুলি দেখো, 13 মিনিট, অপশান একটাই আছে 13 মিনিটের পরে, মানে অপশান বি সঠিক উত্তর। আর যদি তোমরা করতে যাও তাহলে দেখো 3 13 39, আর থাকলো 1, মানে 13 মিনিট এরকম আসবে। দেখো 13 পূর্ণ 1-এর 3, 13 মিনিট আর 1-এর 3কে ভাঙলে কী হবে? 1/3 ইন্টু 60, মানে 20 সেকেন্ড। 20 সেকেন্ড, 13 মিনিট 20 সেকেন্ড সঠিক উত্তর। এরপরে 85 দাগেটা দেখো, একজন সাঁতারু স্রোতের দিককে সাঁতার কেটে 30 কিমি গিয়ে আবার আগের স্থানে ফিরে আসে, স্রোতের বিপরীতে 8 ঘন্টায় ফিরে আসে। স্থির জলে নৌকার বেগ স্রোতের বেগের 4 গুণ হলে স্রোতের বেগ কত? তো
তো আমরা প্রথমে যেমন লিখতাম নৌকা স্রোত অনুকূল প্রতিকূল, এভাবে লিখে নেব। এবার দেখো এই পর্যন্ত আমরা কিছু দেখব না, এর আগেরটুকু শুধু আমরা দেখব কি স্থির জলে নৌকার বেগ স্রোতের বেগের 4 গুণ। নৌকার বেগ স্রোতের 4 গুণ, তাহলে স্রোত যদি এক্স হয় নৌকা হবে এর 4 গুণ মানে 4x। তাহলে নৌকা পেলাম 4x, স্রোত পেলাম এক্স। অনুকূল সমান কথা হবে, অনুকূল সমান আমরা কী জানি, নৌকা প্লাস স্রোত মানে 4x যোগ এক্স, এটা হচ্ছে অনুকূল। প্রতিকূল কী হবে, নৌকা মাইনাস স্রোত 4x বিয়োগ এক্স, এটা পেয়ে গেলে অনুকূল আর প্রতিকূল। এবার দেখো আমরা কি জানি, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। এখানে দেখো সময় কত, ফিরে আসতে 8 ঘন্টা সময় লাগছে, গিয়ে আবার ফিরে আসতে, তাহলে সময় হচ্ছে 8 সমান দূরত্ব কত 30 কিমি। 30 কিমি গিয়ে আবার আগের স্থানে, তার মানে কি 30 কিমি যদি কেউ যায় তাহলে ফিরেও অবশ্যই 30 কিমি আসবে, তাহলে দূরত্ব হচ্ছে 30 কিমি। দূরত্ব এটা যদি অনুকূল হয়, এটা যদি প্রতিকূল হয়, বাই গতিবেগ। অনুকূলের গতিবেগ কত 4x যোগ এক্স, প্রতিকূল এরও একই দূরত্ব হবে, গতিবেগ আলাদা 4x বিয়োগ এক্স, এটা আমরা পেয়ে গেলাম। উত্তরে আমাদের কী চেয়েছে দেখো, স্রোতের বেগ কত, স্রোতের বেগ আমরা কত ধরেছিলাম এক্স, তার মানে এখান থেকে এক্সের মান বের করলেই উত্তর বেরিয়ে যাবে। তো দেখো 8 সমান 4টে এক্স আর 1টা এক্স, 5x 30, এটা যোগ হবে। 4টে এক্স থেকে 3টে এক্স বিয়োগ করলে, 1টা এক্স বিয়োগ করলে 3টে এক্স, তাহলে এই যে 3 10 30, 5 6 30, এটা হলো। এবার দেখো এখান থেকে লসাগু কত যাবে, এক্স এর নিচে এক্স এর নিচে এক্স, তাহলে উপরে 6 আর 10 16, আর থাকলো 8, তাহলে এক্সের মান কত হবে 8 2 16, এক্স সমান হচ্ছে 2, স্রোতের বেগ হচ্ছে 2, এটাই উত্তর, অপশান বি। এরপরে 86 দাগেটা দেখো, 200 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 17:3, ওই মিশ্রণে আরও কত লিটার কত দুধ মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:1 হবে। প্রথমের লাইনটা পড়ো, 200 লিটার মিশ্রণ আছে, তার মধ্যে দুধ আর জল আছে 17:3 অনুপাতের হিসাবে, তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো যে দুধ কতটা আছে আর জল কতটা আছে। দুধ সমান কত হবে 17/17 আর 3 20 ইন্টু 200। এবার দেখো 20 10-এ 200 মানে 170, মোট 200, তার মধ্যে দুধ পেলাম 170, তাহলে জল কত হবে 200 বিয়োগ 170 মানে 30, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা লিখব কি 170 আর হচ্ছে 30। আর কি বলেছে দেখো, ওই মিশ্রণে আরও কিছু দুধ মেশানো হলো, কত লিটার দুধ মেশানো হয়েছে, তো দুধ মিশিয়েছে মানে ধরলাম x লিটার দুধ মিশিয়েছে, এর ফলে যে অনুপাতটা হয়েছে দেখো বলেছে 7:1 মানে 7/1, এটাই বলে দিয়েছে। তো 170 যোগ এক্স সমান কত হবে 30 গুণ 7 210, তাহলে এক্স সমান কত হবে 210 থেকে 170 বিয়োগ করলে পাবো 40, এক্স সমান 40। এক্স আমরা কী ধরেছিলাম কতটা দুধ মেশানো হয়েছে, তার মানে এটাই উত্তর, অপশান বি। এরপরে 87 দাগেরটা দেখো, 87 দাগেরটা, দুই ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত 1:2, 5 বছর আগের অনুপাত ছিল 1:3, তবে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। তো দেখো দুই ভাই আছে, অনুপাত হচ্ছে 1:2, 1:2, আর কি বলেছে 5 বছর আগের অনুপাত ছিল 1:3, এর থেকেও 5 বছর আগে, এর থেকেও 5 বছর আগে অনুপাত ছিল 1:3। এবার দেখো তোমরা মনে করো এই স্ট্রাকচারটার কথা, তোমাদের কি বলেছিলাম এখানে চিহ্ন যদি সমান হয়, এই দুটো চিহ্ন যদি সমান হয় তাহলে যে নিয়মটা খাটে সেটা হচ্ছে কোনাকুনি গুণ প্রথমে, মানে 3 1 3 2 1 2, 3 বিয়োগ 2 মানে 1 সমান এই হবে কোনাকুনি 1 গুণ 5 3 গুণ 5, তাহলে 3 5 15, 1 5 5, 15 থেকে 5 বিয়োগ করলে কত পাবো 10, 1-এর মান পেলাম 10। এবার আমরা বর্তমানেরটা পাবো, এটাই তো বর্তমানের অনুপাত, এটাই বর্তমানে, তো 10 পেলাম 10 গুণ 1 10, 10 গুণ 2 20। উত্তরে আমাদের কী চেয়েছে দেখো, বলেছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত। তাহলে এই যে বয়সটা পেলাম এটা কখনকার, বর্তমানের, এর থেকে 5 বছর পরে করলে কী হবে, এর সাথেও 5 যোগ হবে, আর এক ভাইয়ের সাথেও 5 যোগ হবে, 2 ভাই ছিল, এখানে হলো 15, এখানে হলো 25, অনুপাত চেয়েছে তার মানে কাটাকাটি, 5 3 15, 5 5 25, 3:5।
এটাই উত্তর, অপশন সি। এরপরে 88 দাগেরটা, 1 স্কোয়ার যোগ 1 কিউ যোগ 2 কিউ যোগ 3 কিউ, এভাবে 10 কিউ এর যোগফল দেওয়া আছে 3025। তাহলে 4 যোগ 32 যোগ 108, এভাবে 4000 এর যোগফল কত হবে? তো তোমাদের আগে বলেছিলাম যেটা চাইবে উত্তরে, মানে এই যে এই অংশটা, এটা তোমরা প্রথমে লিখবে। এবার এখান থেকে কত কমন যায় সেটা দেখবে। এখান থেকে কমন কত যাবে? আমরা যদি 4 কমন নিই তাহলে কত থাকবে? প্রথমেটা থাকবে 1, তারপরে 4 8 32, 4 2 8, 4 7 28, 27 গেল। এভাবে যাচ্ছে, যেতে যেতে 4000, মানে কি 1000, এটা কমন গেল। এবার যদি আমরা দেখি, দেখো এই যে 1 কিউ যেটা দেওয়া আছে মানটা, 1 কিউ, 1 কিউ মানে কি 1, 2 কিউ মানে কত? 2 কিউ মানে হচ্ছে 8, 3 কিউ মানে 27, এভাবে যাচ্ছে। 10 কিউ মানে কত? 1000। আসলে আমাদের কী দেওয়া ছিল? এই যে আমরা যেটা কমন নিলাম তারপরে যেটা থাকছে এই অংশটুকুর মানে দেওয়া ছিল 3025। তাহলে 4 লিখবো, এটা গুণ আকারে আছে 3025, এটুকুই। এবার যদি আমরা গুণ করে দিই, এই দুটো গুণ করলে আসবে 12100, এটাই উত্তর, 12100, অপশন বি। এরপরে 89 দাগেটা দেখো, 3/4 ও 3/8 এর মাঝের একটি ভগ্নাংশ কত? মাঝের ভগ্নাংশ তার মানে কি? এদের মাঝখানে গড় কত হবে সেটা দেখতে হবে। তো এটা কীভাবে দেখবো? দেখো 3/4 যদি পার্সেন্টে করি, আমরা 3/4 পার্সেন্টে করি তাহলে কী হবে? 3/4 পার্সেন্ট মানে 100, 4 25 100, তার মানে এটা হলো 75। আর একটা কি 3/8, এটাও যদি পার্সেন্টে করি 100, 4 2 8, 4 25 100, 75/2 মানে কত? 37.5। এই দুটো পেলাম। তাহলে গড় করবো মানে কি? এই দুটো যোগ করব, তারপরে 2 দিয়ে ভাগ করব। তো 75 আর 37.5 যোগ করলে পাবো 112.5। গড় করে করবো, তাই 2 দিয়ে ভাগ। এবার দশমিক তোলার জন্য নিচে একটা 10, এটুকু আমরা পেলাম। এবার দেখো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো 56. আচ্ছা, একেবারে কাটার কোনো দরকারই নেই। এখানে দেখো 5 দিয়ে কাটো, 5 2 10, 5 2 10, 5 5 25, আর এখানে 5 দিয়ে 10, তাহলে কি থাকলো? 225/4, 225/4 পেলাম গড়। এবার আমরা অপশানগুলির দিকে দেখব কোনটার গড় করার পরে 225/4 আসে। তো দেখো প্রথম অপশানটা যদি দেখি, 12/7, 12/7 ইন্টু 100, তার মানে কি এটা অনেক বড় চলে আসছে, এভাবে আসবেই না। নিচে 4 আছে আর নিচে এখানে 7 আছে, কোনোভাবেই আসবে না এটা। 2 দেখো 7/3 ইন্টু 100, নিচে 3 আছে আর এখানে নিচে 4 আছে, এটাও আসবে না। 3 নম্বর দেখো 16/9, 16/9 ইন্টু 100, এখানেও নিচে 4 আছে, এটা কাটাকাটির পরে কোনোভাবেই 4 আসা সম্ভব নয়, তাই এটাও ভুল। অপশান ডি দেখো 9/16, 9/16 ইন্টু 100, এটা আসতে পারে 4 কাটাকাটি করার পরে। 4 4 16, 4 25 100, 9 গুণ 25 মানে 225/4, তার মানে এটা মিলছে, অর্থাৎ অপশান ডি সঠিক উত্তর। আর এটা করার আলাদা নিয়ম আছে, তো নিয়মের এখানে দরকার নেই, অপশান টেস্ট করে হচ্ছে, আবার বেসিকভাবে হয়ে যাচ্ছে, তো এখানে অপশান ডি সঠিক উত্তর। এরপরে 90 দাগেটা দেখো, 3টি পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 2030, মাঝের সংখ্যাটি কত? বলেছে পরপর স্বাভাবিক, তার মানে কি একটা সংখ্যা যদি এক্স হয় আর একটা সংখ্যা কত হবে? এক্স যোগ 1, তৃতীয় সংখ্যাটা কত হবে? এক্স যোগ 2, 3টি সংখ্যা পেয়ে গেলাম। এবার বলেছে এদের বর্গের সমষ্টি, বর্গ মানে কি স্কোয়ার, এরও স্কোয়ার, এরও স্কোয়ার, এদের সমষ্টি 2030, তবে মাঝের সংখ্যাটা কত? তার মানে যে এক্স প্লাস 1 এর মানটা বের করতে হবে। তো দেখো এক্স স্কোয়ার যোগ, এটা যদি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র ধরি, এ স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার মানে 1 স্কোয়ার 1 প্লাস 2ab 2x প্লাস এটুকু যদি ভাঙি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4 প্লাস 2ab, 2 গুণ এক্স গুণ 2 মানে 4x সমান 2030, এটুকু আমরা পেলাম। এবার দেখো একটা এক্স স্কোয়ার, দুটো এক্স স্কোয়ার, 3টে এক্স স্কোয়ার, 3x স্কোয়ার যোগ 2x 4x 6x যোগ 1 আর 4 5 সমান 2030।
এবার যদি আমরা এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, 3x² যোগ 6x বিয়োগ 2025 সমান 0। এবার দেখো এখান থেকে আমরা 3 কমন নেব, x² যোগ 3 2 6 বিয়োগ 3 6 18 3 7 21 3 5 15 675 সমান 0। এবার দেখো 3টা গুণাকার আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, 0 নিচে যাবে 3টা, আর 0 নিচে 3 মানে 0ই হবে, এই 3টা তারা থাকছে না। এবার দেখো 675কে এমনভাবে ভাঙবো যেন তাদের বিয়োগফল 2 আসে। 27 গুণ 25 গুণ করলে হবে 675 আর বিয়োগ করলে হবে 2। x² যোগ 27 বিয়োগ 25 x 675 এরকম আসবে। এবার দেখো x² যোগ 27x বিয়োগ 25x বিয়োগ 675, এই দুটো থেকে যদি x কমন নিই x প্লাস 27 থাকছে, বিয়োগ এই দুটো থেকে যদি 25 কমন নিই বিয়োগ 25 কমন নিই তাহলে হবে x প্লাস 27। তাহলে একটা হলো x প্লাস 27, একটা হলো x বিয়োগ 25। তাহলে এইটুকু থেকে যদি আমি x এর মান বের করি, x এর মান বের হবে -27, তাহলে -27 কি কোনোদিন সম্ভব? -27 কোনোদিন সম্ভব নয়। আর এটা থেকে যদি বার করি তাহলে হবে +25, এটা কিন্তু সম্ভব। তাহলে দেখো মাঝখানের আমরা কী ধরেছিলাম, এক্সটা প্রথম সংখ্যাটা, উত্তরে আমাদের কী চেয়েছে, মাঝখানের সংখ্যাটা। মাঝখানের সংখ্যাটা কত, x + 1 মানে 25 + 1 26, মাঝখানের সংখ্যাটা হচ্ছে 26, অপশন বি। এরপরে 91 দাগেরটা সরল দিয়েছে, দেখো এরকম দিয়েছে। এবার যদি আমরা ভালো করে দেখি যে এখানেও দেখো 3.20 আছে, এখানেও 3.20 আছে, আমরা এটা কমন নিয়ে নেব, 3.20 কমন নিয়ে নিলাম। তাহলে থাকছে কি 3.25 বিয়োগ 3.05। এটা যদি বিয়োগ করি 3.25 বিয়োগ 3.05 বিয়োগ করলে কত হবে, 0.20 এটা আসবে। তাহলে ব্র্যাকেট দেওয়া দরকার নেই, এটা গুণ আকারে আছে, 0.20 এটা আমরা পেলাম। নিচে যেমন ছিল 0.064 এটা বসালাম। এবার দেখো দশমিক যদি আমরা তুলতে চাই তাহলে কি করব, এর নিচে 3টের আগে দশমিক আছে, 3টা আসলো, ইন্টু 1টা 2টো 3টে 4টে, 1-এর পরে 4টে 0, দশমিক উঠে গেল, আর কিছু থাকলো না। এবার দেখো এই 3টে 0 এই 3টে 0 কেটে গেল, আর এই একটা 0 এই একটা 0 কেটে গেল, থাকলো কি তাহলে, দেখো 32 10-এ 320, 32 2-এ, আর এই 2 কেটে গেল, থাকলো হচ্ছে 10। 10 সঠিক উত্তর, অপশন ডি। এরপরে 92 দাগেরটা, একটি সংখ্যা ও তার বর্গমূলের অন্তর 2, তবে সংখ্যাটি কত? তো এটা আমরা অপশন টেস্ট করেই করব, তাহলে তাড়াতাড়ি হবে। দেখো এখানে কিন্তু বর্গমূল বলেছে, বর্গ বলেনি। বর্গ আর বর্গমূলের মধ্যে অনেক পার্থক্য। বর্গ মানে হচ্ছে কোনো কিছুর স্কোয়ার করা, আর বর্গমূল মানে হচ্ছে রুট করা। একটি সংখ্যা হচ্ছে এক্স আর তার বর্গমূল মানে হচ্ছে √x, এদের পার্থক্য 2, সংখ্যাটি কত? অপশানের দিকে তাকাও, যদি 9 ধরি 9 বিয়োগ 3 আসছে না, মানে √9 করলে 3 আসবে। 25 এখানে হবে 25 বিয়োগ √25 মানে 5, 25 থেকে 5 বিয়োগ করলে 20, এটা হচ্ছে না। 16 বিয়োগ 4 12 আসছে। এবার 4 ধরি, 4 ধরলে দেখো 4 বিয়োগ √4 মানে কত, 2, তাহলে 2 আসছে, মানে অপশন ডি সঠিক উত্তর, এটাই মিলছে। এরপরে 93 দাগেরটা, একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% করে হ্রাস পায়। যদি মেশিনের বর্তমান মূল্য 729 টাকা হয় তবে 3 বছর আগে মেশিনের মূল্য কত ছিল? তো আমরা যদি ধরি 3 বছর আগে মূল্য ছিল x টাকা, এরপর 1 বছর বাড়লো, আর প্রতি বছর 10% করে হ্রাস পাচ্ছে, 90/100 প্রথম বছর, দ্বিতীয় বছর 90/100, তৃতীয় বছর আবার 90/100। এই হ্রাস পাওয়ার ফলে বর্তমানে যে দামটা এসছে সেটা হচ্ছে 729 টাকা 29। তাহলে 3 বছর আগে কত ছিল, মানে এই যে এক্সের মানটা এখানে কত ছিল? দেখো একটা 0 একটা 0 একটা 0, 3টে 0, এখানে 2টো কাটলো, এখানে একটা কাটলো। এবার দেখো 9-এর কী হচ্ছে 729, তার মানে এই 9 এই 9 এই 9 কেটে গেল, এখানে হলো 1, 9-এর কেউ 729, তাহলে x সমান কত হবে, 1 0 0 আর এখানে একটা 0, 1000, সংখ্যাটা হচ্ছে 1000।
তার মানে অপশান এ সঠিক উত্তর। এরপরে 94 দাগেরটা 2/7, 1/3, 5/6, 3/4, এদের মধ্যে বৃহত্তম ভগ্নাংশটি কত? তো প্রথমে কি করব, আমরা এটাকে রাউন্ড ফিগারে করব। কীভাবে করব? এর নিচে যে সংখ্যাগুলি আছে এগুলি লসাগু নেব। লসাগু পাওয়ার পরে প্রত্যেকের সাথে গুণ করব। তো এখানে 7, 3, 6, 4, এদের লসাগু হচ্ছে 84। এর সাথে 84, 84, 84, প্রত্যেকের সাথে 84 গুণ করলাম। 7 12 84, 12 2 24, এখানে পেলাম 3 2 6 28, 6 14 84, 5 14 70, আর এখানে পেলাম 4 21 84, 3 21 63। উত্তরে আমাদের চেয়েছে সব থেকে বড়ো কোনটা। তাহলে এগুলির মধ্যে সব থেকে বড়ো কোনটা? 70 বড়। 70 কোনটার মান? 5/6 মান। তাহলে সব থেকে বড়ো হচ্ছে 5/6, এটাই উত্তর, অপশান বি। এরপরে 95 দাগেরটা 13টি সংখ্যার 13টি দ্রব্য প্রতিটি 70 টাকায়, 15টি দ্রব্য প্রতিটি 60 টাকায়, 12টি দ্রব্য প্রতিটি 65 টাকায় ক্রয় করে, তবে প্রত্যেক দ্রব্যের গড় মূল্য কত? তো এই যে 13টি জিনিস কিনেছে 70 টাকায়, মানে প্রত্যেকটির দাম, তাহলে 13টির দাম কত হবে? 13টির দাম হবে 13 গুণ 70, মানে 910 টাকা। 15টির প্রতিটি দাম হচ্ছে 60 টাকা করে, 15টি জিনিস কিনলো, প্রত্যেকটা দাম হচ্ছে 60 টাকা, তাহলে এদের মোট কত টাকা হবে? 6 15 90, 900 টাকা। আর একটা বলেছে 12টি দ্রব্য প্রতিটির দাম 65 টাকা করে, 12টি জিনিস প্রত্যেকটির দাম হচ্ছে 65 টাকা, তাহলে এখানে গড় কত হবে? মোট কত হবে? 780। এবার দেখো মোট কতগুলি হলো? 13 15 28, 28 আর 12 হচ্ছে 40, 40টি। এর মোট কত হলো? 0 8 আর 1 9, 9 আর আছে 9 9 18, আর সাথে হচ্ছে 25, এখানে পেলাম 25। তাহলে 40টির মোট হচ্ছে 2590 টাকা। উত্তরে চেয়েছে প্রত্যেকটি দ্রব্যের গড় মূল্য কত, মানে 40টির গড় কত। গড় করলে কী করবো? ভাগ করবো 40 দিয়ে। 4 6 24, 4 4 6 24, 4 হাতে থাকলো 1, 4 4 16, আর এখানে দশমিক আসবে, 4 7 28, 8 হাতে থাকলো 2, 5, 64.75, এটাই উত্তর, অপশান বি। এরপরে 96 দাগেরটা দেখো P/Q/R সমান 1/2/4, তাহলে √5 P² প্লাস Q² প্লাস R², এর মান কত? তো P/Q/R এর অনুপাত বলেছে 1/2/4, এটা বলেছে। যেহেতু এর অনুপাত, এটা আসলে মান নয়, তার জন্য আমরা কী করবো? এর সঙ্গে এক্স নেব, 1x, 2x, 4x। এবার আমরা অঙ্কের দিকে আসবো। বলেছে √5P² প্লাস Q² প্লাস R², এর মানটা কত? তো দেখো 5P², P² মানে কী আছে এখানে? P² মানে হচ্ছে 1x বা শুধু x, তার মানে এখানে থাকবে 5, শুধু P² মানে কি x², এটুকু থাকছে, যোগ Q² Q এর মান কত? 2x, 2xে যদি স্কোয়ার করি তাহলে হবে 4x², যোগ R² আর এর মান কত? 4x, 4xে যদি স্কোয়ার করা হয় তাহলে 16x², এটুকু পেলাম। এবার দেখো যদি যোগ করি 5x 4x², 5 4 9 আর 16 25, 25 আর x², এটা পেলাম। তাহলে 25x² রুট আছে, রুটটা তুলে দিলে কত হবে? 5x, এটুকুর মান পেলাম 5x। এবার দেখো 5x অপশানেই নেই, 5p আছে, কিন্তু p কেন আছে? দেখো এক্সের মানটা কার? এই যে এক্স, 5-এর সঙ্গে যে এক্স আছে, এটা কার মান? p এর মান, তাই আমরা এখানে পিও লিখতে পারি, 5p। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। এরপরে 97 দাগেটা দেখো ABC 3 ব্যক্তি যথাক্রমে 1/2, 1/3, 1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 2 মাস পরে এ তার অর্ধেক তুলে নেয়, 12 মাস পরে 378 টাকা লাভ হলে বি কত পাবে? তো দেখো আমরা কি জানি? বিনিয়োগ ইন্টু সময় সমান লভ্যাংশ। এবারে যে বিনিয়োগের অনুপাতটা দেওয়া আছে, এটা আমাদের রাউন্ড ফিগার করতে হবে। কীভাবে করব? তোমাদের একটু আগেই বললাম, নিচের কটার লসাগু। লসাগু হচ্ছে 12, 4 3 12, 3 4 12, 2 6 12,
বিনিয়োগের অনুপাত পেয়ে গেলাম। এবার যদি ভালো করে দেখি, বলেছে 2 মাস পরে এই অর্ধেক তুলে নেয়। তার মানে কি, প্রথম 2 মাস সবাই কেটেছে, তাহলে প্রত্যেকের সাথে 2 গুণ করলাম। 2 মাস কেটেছে, 6 আসলো, 8 আসলো, 12 আসলো, এটা হয়ে গেল 2 মাস পর্যন্ত। তাহলে একটা বছরের মধ্যে 2 মাস যদি চলে যায়, তাহলে বাকি থাকছে কত মাস? বাকি সময় কত থাকছে? 10 মাস থাকছে। এরও 10 মাস থাকছে, এরও 10 মাস থাকছে। এবার কি বলেছে? 2 মাস পরে এ অর্ধেক তুলে নেয়। তাহলে এ কত টাকা দিয়েছিল? 6 দিয়েছিল, 6 অর্ধেক তুলে নেয় মানে কত? 6/2 মানে 3, 3 তুলে নিয়েছে। 3 তুলে নিলে থাকলো কত? থাকলো 3। আর দেখো, আর বাকিগুলির কথা কিছু বলেনি, তার মানে কি এরা সম্পূর্ণই করেছে। আগে যেমন ছিল সেরকমই ছিল। আগে ছিল কত? 4। সি এর আগে কত ছিল? 3। এটাই বলেছে 3 × 10 = 30, 4 × 10 = 40, 3 × 10 = 30, এটা। এবার দেখো, এই যে মানগুলো পেলাম এটা কিন্তু লাস্টের 10 মাসের, আর প্রথম যে 2 মাসের ছিল এটা হচ্ছে 12, 8, 6। তাহলে সম্পূর্ণ 12 মাস যদি করতে যাই, তাহলে সব করে যোগ করতে হবে। তাহলে 30 + 12, 40 + 8, 30 + 6, যোগ করব 36, 48, 42, এটা পেলাম। এটা কি পেলাম? লাভের অনুপাত। অনুপাত পাইনি, এখন অনুপাত পাবো। দেখো, এটা কাটাকাটি যাবে, 6 × 7 = 42, 6 × 8 = 48, 6 × 6 = 36, এটা পেলাম লাভের অনুপাত। উত্তরে আমাদের কী চেয়েছে? বি। বি চেয়েছে। বি কত? 8। 8/7 আর 8 15 আর 6 হচ্ছে 21, ইন্টু মোট কত লাভ পেয়েছিল? 378 টাকা। তাহলে এখানে 378 হবে। এবার দেখো কাটাকাটি করলে কত হবে? 7 × 3 = 21, 7 × 5 = 35, 7 × 4 = 28, 3 × 18 = 54, গুণ করলে কত হবে? 8 × 18, 18 = 64, 4 হাতে থাকলো 6, 144। বি হবে 144 টাকা। এটা একটু বড় হলো, কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো। এরপরে 98 দাগেরটা দেখো, যদি √529 = 23 হয়, তবে √0.000529 এর মান কত? তো এই যে যদি বলা আছে, এটা কিন্তু আসলে 23ই মান হয়। √529 = 23। আর আমাদের যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে এই মানটা। তো দেখো, তোমাদের আগেও বলেছিলাম যে রুট মানে কি, এখানে 2 আছে, এখানে 2 আছে, আর এখানে যেটা থাকবে, যদি 2 আছে মানে কি লাস্টে দশমিকের পরে দুটো দুটো করে পেয়ার হবে। দেখো, দুটো পেয়ার মানে কি, এখানে দুটো, একটা, একটা, দশমিকের পরে 3টে পেয়ার হলো, তার মানে কি দশমিকের পরে মোট 3টে সংখ্যা হবে, মোট 3টে সংখ্যা হবে। আর আমাদের দেখো বলে দিয়েছে 529, √529 মানে 23, তো 23 তো আমাদের আসবেই, দশমিক 23 তো আসবেই, কিন্তু পেয়ার হয়েছে 3টে, তার মানে 3টে আনতে হবে। তার আগে 0 দেবো, তাহলে 3টে চলে আসবে। উত্তর হবে 0.023। এখানে যদি 3 থাকতো তাহলে 3টে 3টে করে পেয়ার নিতাম, এভাবে হতো। তো এখানে 0.023, অপশন সি। এরপর 99 দাগেটা দেখো, তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একটি শ্রেণীর ছাত্ররা একটি নাটক মঞ্চস্থ করবার পরিকল্পনা করলো এবং একই মূল্যের প্রবেশপত্রের ব্যবস্থা করবে স্থির করলো। ওই নাটক মঞ্চস্থ করবার ব্যয়ভার ছিল 700 টাকা এবং 300 টাকা প্রবেশপত্র বিক্রিত হয়। তবে ওই শ্রেণীর লাভ হয় 1100 টাকা। যদি 500 প্রবেশপত্র বিক্রি হতো, তবে ওই শ্রেণীর লাভ কত হতো? তো দেখো, বলেছে কি ব্যয়ভার হচ্ছে 700 টাকা, মানে 700 টাকা খরচ করেছে, খরচ করার পরেও 1100 টাকা লাভ হয়েছে, আর 300 টাকা টিকিট বিক্রি করে। তাহলে মোট কত টাকা পেয়েছে এখান থেকে? মানে প্রত্যেকটা টিকিটের দাম কত? একটা টিকিটের দাম কত? দেখো, 700 টাকা কিন্তু খরচ করেছে এমনি আয়োজন করার জন্য, এরপরে হচ্ছে 1100 টাকা মোট লাভ করেছে। তাহলে মোট যে টাকাটা পেয়েছে সেটা হচ্ছে 700 + 11, 1800 টাকা পেয়েছে। 1800 টাকা যদি পায়, তাহলেই তো 800 টাকা পেয়েছে ধরো, তার মধ্যে 700 টাকা তুমি তো আগে খরচ করেছো সব আয়োজন করার জন্য, তারপরে তো 1100 টাকা লাভ হবে। আর বলেছে কি, এটা কতগুলো টিকিটের জন্য? 300টি, 300টি। তাহলে প্রত্যেকটা টিকিটের দাম কত? 3 × 6 = 18, মানে প্রত্যেকটা টিকিটের দাম হচ্ছে 6 টাকা। 6 টাকা পেলাম। এবার দেখো, উত্তরে আমাদের চেয়েছে যে 500টি টিকিট বিক্রি করলে লাভ কত হবে। তাহলে প্রত্যেকটা টিকিটের দাম যদি 6 টাকা করে হয়, 500টি টিকিটের দাম কত? 500 × 6 মানে 3000 টাকা।
500টি টিকিটের দাম হচ্ছে 3000 টাকা। বলেছে লাভ কত? লাভ কখন আমরা বের করবো? দেখো, এই যে মঞ্চস্থ করবার জন্য যে নাটকটা হয়েছিল, এই নাটকটা আয়োজন করার জন্য এদের 700 টাকা প্রথমেই খরচ হয়ে গেছে। তাহলে এই টাকাটা বাদেই তো তাদের লাভ হবে, কারণ এই টাকাটা নিজেদের কাছ থেকে দিয়েছে। এই টাকাটা প্রথমে তুলতে হবে, তারপরে তো আসল লাভ হবে। তার মানে এদের লাভ হবে হচ্ছে 3000 বিয়োগ যে টাকাটা খরচ করেছে এরা 700, মানে 2300 টাকা। 2300 টাকা এদের লাভ হবে। তো এটাই চেয়েছে, তার মানে সঠিক উত্তর হচ্ছে 2300, অপশন সি। 100 দাগেটা দেখো, 4500 টাকার 8% সুদের হারে 2 বছরের জন্য সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? তো তোমাদের আগে বলেছিলাম চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্যের সূত্র তোমাদের মুখস্থ করতে হবে। 2 বছরের সূত্র কি? 2 বছরের সূত্র হচ্ছে পার্থক্য সমান পি ইন্টু r/100 তার স্কোয়ার। এটা হচ্ছে 2 বছরের ক্ষেত্রে। তো এখানে 2 বছরই চেয়েছে, তারপরে পার্থক্যটা এখানে বের করতে হবে। পি মানে হচ্ছে আসল 4500 টাকা, ইন্টু আর মানে কত 8/100, এর মাথায় 2, কাটাকাটি করলে দেখো 4 2 8, 4 25 100, তাহলে 4500 গুণ 2 স্কোয়ার হচ্ছে 4, 25 স্কোয়ার 625, এটুকু পেলাম। এবার যদি কাটাকাটি করে দেখো, 25 স্কোয়ার 625, 25 25 625, আর এটা হচ্ছে 25 1 25, 20 মানে 200, 25 8 180, এটা পেলাম। আর এখানে যাবে কাটাকাটি 5 দিয়ে, 5 5 25, 5 3 15, 5 6 30, আর এখানে কাটাকাটি যাবে না। তাহলে 36 গুণ 4, 36 গুণ 4 করলে কত হবে? 144, 144/5, এটা পেলাম। কাটাকাটি করলে দেখো 5 2 10, 5 8 40, 5 8 40, 28.8, এটাই উত্তর। 28.8 বা 80, অপশন সি। তো আজকের মতো এটুকুই। আর কোনো অঙ্ক নিয়ে যদি কনফিউজ থাকে বা অবজেকশন থাকে, তোমরা কমেন্টে সেটা জানাও, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এবং ভিডিও শেষে তোমাদের আরও একবার রিকোয়েস্ট করব যে ভিডিওটি যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। ধন্যবাদ।